যুদ্ধবন্ধে প্রথমবারের মতো বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। মস্কোতে আক্রমণের দায় স্বীকার কিয়েভের। ট্রাম্পের গাজা শান্তি পরিষদে 25টিরও বেশি দেশের যোগদান, বেশিরভাগই মুসলিম দেশ, থাকছে না ফ্রান্স। উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত 4। ইরানকে কখনোই পারমাণবিকভাবে সমৃদ্ধ হতে দেয়া হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। তেহরানকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই, পাল্টা জবাব সেনা প্রধানের। গ্রিনল্যান্ড নিয়ে অবশেষে ট্রাম্পের নরম সুর। ন্যাটো মহাসচিবের সঙ্গে ডেনমার্ক যুক্তরাজ্যের চরম বিরোধ, সার্বভৌমত্ব নিয়ে কোনো দর কষাকষি নয়। এবং যুক্তরাষ্ট্রে ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে ঢুকে অভিযান চালাতে পারবে আইসিআই। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা। মিনেসোটায় শিশুকে আটক করায় তীব্র সমালোচনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আরিফ। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আবুধাবিতে শুক্র ও শনি এই 2 দিন ব্যাপী আলোচনা হবে বলে জানায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেও অব্যাহত রয়েছে পুতিন ও জেলেনস্কি বাহিনীর পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের দিনোপ্রো ও পিভিরি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 19 জন আহত হয়েছেন। এদিকে গেল বৃহস্পতিবার মস্কোর তেল টার্মিনাল ও কয়েকটি রাডার স্টেশনে হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে দিনিপ্রো ও ক্রিভিরি শহরে বেশ কয়েকজন হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি আবাসিক ভবনও। গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। শুধু কিয়েভেই 3000 ভবনের বাসিন্দা 0 ডিগ্রি তাপমাত্রায় হিটিং ব্যবস্থা ছাড়াই দিন পার করছেন। বন্ধ হয়ে গেছে সেখানকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। এর মধ্যেই লভিভ অঞ্চলে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার পর গোপনে তথ্য সংগ্রহকারী 2 রুশ এজেন্টকে গ্রেপ্তার করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এদিকে গেল বৃহস্পতিবার রাশিয়ার একটি তেল টার্মিনালের পাশাপাশি ক্রিমিয়ার রাডার স্টেশনগুলোতেও হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেন, ওই হামলায় মস্কোর তেল ও অস্ত্র স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিক ক্ষয়ক্ষতি প্রায় $50 মিলিয়ন হতে পারে বলে ধারণা দেশটির স্থানীয় প্রশাসনের। অন্যদিকে ভূমধ্যসাগর থেকে রাশিয়ার একটি তেল ট্যাঙ্কার জব্দের দাবি করেছে ফরাসি নৌবাহিনী। এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানটি একাধিক মিত্র দেশের সহায়তায় পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এমন পরিস্থিতিতে কিয়েভ মস্কো যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আবুধাবিতে শুক্র ও শনিবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তা শর্তাবলী চূড়ান্ত এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন চুক্তিও প্রায় প্রস্তুত বলে জানিয়েছিলেন জেলেনস্কি। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে আসা দেশ ও সংগঠনের মধ্যেও ইউক্রেনের প্রতি ইতিবাচক মনোভাব লক্ষণীয় ছিল। দেশটিকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে জোর দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে সহ অন্যান্য ইউরোপীয় নেতারাও। নাসরিন রুমি, সময় সংবাদ। ট্রাম্পের গাজা শান্তি পরিষদে এখন পর্যন্ত 25টিরও বেশি দেশ যোগদান করেছে, বেশিরভাগই মুসলিম দেশ। পরিষদে যোগ দিচ্ছেন না ফ্রান্স। বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ফ্রিজ হওয়া রুশ অর্থ শান্তি পরিষদে অনুদান হিসেবে দিতে ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন পুতিন। বোর্ডে রুশ প্রেসিডেন্ট থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 4 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি কিংবা আন্তর্জাতিক শান্তি উদ্যোগ কোনোটি থামাতে পারছে না গাজায় চলমান সহিংসতা। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে কয়েকজন হতাহত হয়েছেন। পাশাপাশি তীব্র শীতে প্রাণ হারিয়েছে নবজাতকও।
একই সময় দখলকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। জেনিন, নাবালাস, জেরিকো, বেথেলহেম ও তুবাস গভর্নরেটে রাতভর অভিযানে কয়েকজন ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছে। এতে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বেড়েছে। গাজায় শান্তি ফেরাতে বোর্ড অব পিস গঠন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে এটি উপত্যকাটির যুদ্ধবিরতি তদারকির জন্য গঠনের পরিকল্পনা হলেও এখন এর পরিধি বাড়িয়ে আন্তর্জাতিক সমাধানের দিকে হাঁটছেন ট্রাম্প, যার স্থায়ী সদস্য হতে প্রতিটি দেশকে গুনতে হবে $100 কোটি। এদিকে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে ফ্রিজ হওয়া রুশ অর্থ শান্তি পরিষদে অনুদান হিসেবে দিতে ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পরিষদে যোগ দিচ্ছে না ফ্রান্স। এদিকে পুতিন এই পরিষদে না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন পরিস্থিতিতে মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা ওসরা বলছে, গাজায় সাহায্য পৌঁছে দিতে রাফা সীমান্ত পুনরায় খোলা জরুরি। রাফা পুনরায় খুললে পণ্য ও মানুষের চলাচল সহজ হবে এবং মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এমন অবস্থায় গাজা ও মিশরের রাফা সীমান্ত আগামী সপ্তাহে পুনরায় খোলার পরিকল্পনা নিলেও শেষ জিম্মির মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত সীমান্ত খোলা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় পানির সংকট ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ জানিয়েছে শহরের 70% পানি উৎপাদন বর্তমানে বন্ধ। ইসরায়েলের ব্লকেড ও ডুয়াল হাউস পণ্যের প্রবেশ বন্ধ থাকার কারণে লাইনের মেরামত ব্যাহত হচ্ছে। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা হাইপোথার্মিয়া। এতে 9 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পানির জন্য ছুটছেন একজন চিকিৎসক। এটি গাজার নিত্যদিনের চিত্র। জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বলছে, উপত্যকায় মোট পানির 70% উৎপাদন বিপর্যস্ত। গাজার পানির সরবরাহ লাইনের মেরামতের জন্য প্রয়োজনীয় স্টিল পাইপ সেখানে নেই। এছাড়া দ্বিতীয়বার ব্যবহারযোগ্য সামগ্রীর প্রবেশাধিকারও সীমিত। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানান, গাজার আরেকটি গুরুত্বপূর্ণ পানির উৎস সাফা কূপ মেরামতের জন্য করা আবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশুদ্ধ পানির জন্য বিকল্প উৎস খোঁজার চেষ্টা চলছে। তীব্র পানি সংকটের মধ্যেই শিশুসহ বয়স্কদের হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়ছে গাজায়। এর মধ্যে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির অভাবে হিটিং কেন্দ্র স্থাপন ব্যাহত হচ্ছে। ইসরায়েল গাজার দক্ষিণ ও পূর্ব সীমান্ত অঞ্চল সহ উত্তরাঞ্চলের বড় অংশে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও ইসরায়েলের কঠোর সীমাবদ্ধতার কারণে খাদ্য, আবাসন ও চিকিৎসা সামগ্রীর প্রবেশ ব্যাহত হচ্ছে। মানবিক সংকটে উপত্যকার 24 লাখ মানুষ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানকে আর কখনোই পারমাণবিকভাবে সমৃদ্ধ হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কর্মসূচি পুনরায় শুরু হলে সামরিক হামলার হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় প্রস্তুত তেহরান। অন্যদিকে ইরানকে হালকাভাবে নিয়ে ভুল না করার পরামর্শ দিয়েছেন দেশটির সেনাপ্রধান। এদিকে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সতর্কতা বাড়িয়েছে ইসরায়েল। শান্তি পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানেও ইরান ইস্যুতে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসের এই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, গেল বছরে মার্কিন হামলার পর থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার জন্য ইরান প্রস্তুত আছে বলেও দাবি তার। এর আগে মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ইরানকে আর কখনোই পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেয়া হবে না। তারা যদি আবার শুরুর পরিকল্পনা করে তবে সামরিক হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গত জুনে মার্কিন B-2 বোমারু বিমানের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা কঠোরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বলেন, ইরানের সেনাবাহিনীর হাত বন্দুকের ট্রিগারে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেয়া হবে।
ট্রাম্প কয়েকদিনের মধ্যেই হয়তো ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন এমন আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্কতার মাত্রা বাড়িয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন থেকে এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে এখনো কোনো ইঙ্গিত না থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য আসন্ন হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক বাহিনীকে প্রস্তুত রেখেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়া সীমান্ত ঘিরে চলমান উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্ক ও ইরাকেও। বুধবার তুরস্কে কুর্দিপন্থী বিক্ষোভ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে সিরিয়া থেকে সর্বোচ্চ 7,000 আইএস বন্দীকে ইরাকে হস্তান্তর শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, বন্দীরা যাতে পালিয়ে গিয়ে আবারও সংগঠিত হতে না পারে সেই ঝুঁকি কমাতেই এই উদ্যোগ। এর মধ্যেই দামেস্কো বিমানবন্দরের নতুন রাডার ঘিরে ইসরায়েলি উদ্বেগ ছড়িয়ে দিয়েছে সিরিয়া। দেশটি জানিয়েছে, রাডারটি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে। রোজাভাই সিরীয় সেনা অভিযানের প্রতিবাদে স্থানীয় সময় বুধবার তুরস্কের নুসাইবিনে বিক্ষোভ করে কুর্দিপন্থীরা। সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে অবস্থান কর্মসূচি ভেঙে দিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। বিক্ষোভকারীরা রোজাভার ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে নিন্দা জানান। রোজাভার জন্য প্রতিরোধ গড়ে তুলতে এখানে এসেছি। শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পাশে থাকব, কারণ আমরা কুর্দি সন্তান। রোজাভার জন্য সবাইকে একত্রিত হতে হবে, কুর্দিদের জেগে উঠতে হবে। আমরা রোজাভায় গণহত্যা ও হামলা নিন্দা জানাই। বিশ্বের কোনো রাষ্ট্রেরই এই গণহত্যা মেনে নেওয়া উচিত। একই দিন ইরাক সীমান্তের কাছে আল হোল ক্যাম্প থেকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সরে যাওয়ার পর সেখানে নিরাপত্তার দায়িত্ব নেয় সিরীয় বাহিনী। বছরের পর বছর এই ক্যাম্পের নিয়ন্ত্রণ ছিল কুর্দি বাহিনীর কাছে। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কারাগারগুলো থেকে ইসলামিক স্টেটের 7,000 বন্দীকে ইরাকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা এরই মধ্যে হাসাকা প্রদেশ থেকে 150 জন আইএস যোদ্ধাকে ইরাকের একটি নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। সেন্টকম বলছে, বন্দীরা যাতে পালিয়ে গিয়ে আবারও সংগঠিত হতে না পারে সেই ঝুঁকি ঠেকাতেই এই পদক্ষেপ। তবে মানবাধিকার সংস্থা রিপ্রিভ সতর্ক করেছে, বন্দীরা ইরাকে নির্যাতন ও মৃত্যুদণ্ডের ঝুঁকির মুখে পড়তে পারেন। চলমান উত্তেজনার মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন রাডার নিয়ে ইসরায়েলি উদ্বেগ নাকচ করে দিয়েছে সিরিয়া। দেশটি জানিয়েছে, সম্প্রতি চালু করা রাডারটি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি ধামকি থেকে সরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন ইইউ নেতারা। ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ন্যাটো মহাসচিব মার্ক রুট। মিত্র দেশগুলোকে ট্রাম্পের উদ্বেগের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। এদিকে দ্বীপটিকে ঘিরে ন্যাটো মহাসচিবের সঙ্গে ডেনমার্ক ও যুক্তরাজ্যের মধ্যে দেখা দিয়েছে চরম মতানৈক্য। ইউরোপীয় দেশগুলো স্পষ্ট করে বলছে, নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। গ্রিনল্যান্ড দখলে হুমকি ধামকির পর সম্প্রতি সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ন্যাটোর সঙ্গে একটি কাঠামোগত চুক্তি হলে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে পূর্ণ ও স্থায়ী প্রবেশাধিকার পাবে বলে দাবি করেন ট্রাম্প। এই প্রবেশাধিকারের কোনো সময়সীমা থাকবে না বলেও জানান তিনি। গ্রিনল্যান্ড ইস্যুতে আলোচনায় অগ্রগতি হয়েছে উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ট্রাম্প কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করে থাকেন। এদিকে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ট্রাম্পের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে মিত্র দেশগুলোকে ট্রাম্পের উদ্বেগের বিষয়ে গুরুত্ব দিয়ে শোনার কথা বলেন তিনি। জানান, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে চলতি বছরেই নিরাপত্তা উপস্থিতি বাড়াতে ন্যাটো দেশগুলো কাজ শুরু করবে। এর আগে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন রুটে। তবে ট্রাম্পের দাবির তীব্র বিরোধিতা করেছে ডেনমার্ক সরকার। দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, নিরাপত্তা, বিনিয়োগ বা অর্থনীতি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে কোনো দর কষাকষি নয়। ন্যাটোর সমালোচনা করে সংগঠনটি ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের পক্ষে কোনো চুক্তি করতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রীও। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার মানুষ ও ডেনমার্ক। কোনো চাপের কাছে যুক্তরাজ্য নতি স্বীকার করবে না বলেও সাফ জানান তিনি।
এদিকে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে হুমকি থেকে সরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন ইইউ নেতারা। বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি শীর্ষ বৈঠকে তারা বলেন, ওয়াশিংটনের সঙ্গে ইউরোপের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রভাব পড়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে ঢুকে অভিযান চালাতে পারবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ। নতুন নির্দেশনা জারি করেছেন ট্রাম্প প্রশাসন। মিনেসোটা অঙ্গরাজ্যে 5 বছর বয়সী এক শিশুকে আটক করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আইসিআই কর্মকর্তারা। প্রি স্কুল থেকে ফেরার পর বাসার দরজার সামনে থেকে ওই শিশু ও তার পিতাকে তুলে নিয়ে যায় এজেন্টরা। এমন ঘটনার পরেও অভিবাসন কর্মকর্তার হয়ে সাফাই গাইছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের দিনের পর দিন তীব্র আকার নিচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের অভিবাসন বিরোধী অভিযান। আইসিই এজেন্টদের নির্মম নিশানা থেকে ছাড় পাচ্ছে না কোমলমতি শিশুরাও। মিনিয়াপোলিসের কলম্বিয়া হাইটসের এক আবাসিক এলাকা থেকে 5 বছর বয়সী লিয়াম কনেজো রামোসকে তার বাবার সঙ্গে আটক করে নিয়ে যান অভিবাসন কর্মকর্তারা। প্রি স্কুল থেকে বাড়ি ফেরার পর দরজার সামনে থেকে মুখে মাস্ক পরা এজেন্টরা লিয়াম ও তার বাবাকে আটক করে নিয়ে যায়। শিশুটির চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লিয়ামের পরিবারের আইনজীবীর দাবি, তারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং আইনগত পথে আবেদন করছেন। লিয়ামের ঘটনার পর অভিবাসন কর্মকর্তাদের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি দাবি করেন শিশুটিকে নয় বরং তার বাবাকে আটক করা হয়েছে, আর সেই শিশুর সঙ্গে আর কেউ না থাকায় তাকে আশ্রয় দেওয়ার জন্য টেক্সাসের আইসিএ এর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি হচ্ছে আইসিই 5 বছর বয়সী এক শিশুকে নিয়ে গেছে। তারা আর কি বা করতে পারত? তারা কি 5 বছর বয়সী শিশুকে তীব্র শীতের মধ্যে ফেলে দিয়ে চলে আসতো? তারা কি অবৈধ অভিবাসীদের গ্রেফতারি করতে পারবে না? যদি যুক্তি তাই হয়, তাহলে যাদের বাচ্চা আছে তাদের কাউকেই গ্রেফতার করা যাবে না। আইসিএ এর এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তারা আইসিএ এর নীতিকে নিষ্ঠুর বলে কটাক্ষ করেন। এমন পদক্ষেপকে অভিবাসন নিয়ন্ত্রণ নয় বরং পরিবার ও শিশুদের ওপর অমানবিক আচরণ বলে সমালোচনা করেছেন তারা। এদিকে ট্রাম্প প্রশাসনের নতুন এক নির্দেশনায় যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তাদের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এখন থেকে আইসিই কর্মকর্তারা কোনো বিচারকের স্বাক্ষর করা ওয়ারেন্ট ছাড়াই অভিবাসীদের ঘরে ঢুকে তল্লাশি এবং গ্রেফতার চালাতে পারবেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ মূলত অভিবাসন বিরোধী কঠোর অবস্থানেরই একটি অংশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাজনৈতিক কারণে ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মর্গান চেস ও এর প্রধান নির্বাহী জেমি ডায়মন্ডের বিরুদ্ধে $5 বিলিয়ন মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় দায়ের করা ওই মামলায় ট্রাম্প অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার ব্যক্তিগত ও ব্যবসায়িক একাধিক ব্যাংক হিসাব বন্ধ করে দিয়েছে ব্যাংকটি, যা রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে দাবি করে এটি ব্যাংকটির নিজস্ব নীতিমালার পরিপন্থী বলে অভিযোগ করেন ট্রাম্প। এতে তিনি আর্থিক ও সুনামহানির মুখে পড়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। জবাবে অভিযোগ অস্বীকার করে জেপি মর্গান জানায়, রাজনৈতিক বা ধর্মীয় কারণে তারা কোনো হিসাব বন্ধ করেন না। মামলাটি ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ কথা জানায়। ট্রাম্প প্রশাসনের যুক্তি, করোনা মহামারীর সময়ে সংগঠনটি সঠিক পদক্ষেপ নেয়নি। চীনের পদক্ষেপের প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্কিন স্বাস্থ্যের বিরোধিতা করে এরই মধ্যে সব সরকারি তহবিল WHO-তে পাঠানো বন্ধের পাশাপাশি সংগঠনটির সঙ্গে যুক্ত সরকারি কর্মী ও কন্ট্রাক্টর দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া মার্কিন কর্মকর্তারাও WHO-র সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজেও অংশ নিচ্ছেন না। এদিকে ট্রাম্পের এমন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংগঠনটি থেকে বের হয়ে যাওয়া ওয়াশিংটনের সাথে সাথে বিশ্বের জন্যও নেতিবাচক প্রভাব ফেলবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের বক্তব্যের সময় ভেন্যুতে হঠাৎ আগুন লেগে যায়। বুধবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ডের দাভোস কংগ্রেস সেন্টারে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সুইস বার্তা সংস্থা কিস্টোন এসডিএ জানিয়েছে, আগুনের উৎস নিশ্চিত হওয়া যায়নি।
উচ্চ নিরাপত্তা ব্যবস্থার কারণে ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয় দমকল ও পুলিশ অ্যাম্বুলেন্স। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আফগানিস্তানে তীব্র তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 4 জন। কয়েকটি মহাসড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি সংস্থা জানিয়েছে পারওয়ান, ওয়ারদাক, কান্দাহার, জাউজজান, পারিয়াব ও বামিয়ান প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ত্রাণ এবং অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে জমে থাকা বরফের স্তূপ সরাতে যন্ত্রপাতি এবং কর্মী প্রস্তুত আছে। তীব্র বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার অবসান হলে অবরুদ্ধ সড়কগুলো দ্রুত খুলে দেওয়া হবে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুক হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়ার্কার স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে হামলাকারী এখনও পলাতক। ভারতের কাশ্মীরে বাস খাদে পড়ে অন্তত 10 সেনা সদস্য নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় পাহাড়ি সড়ক দিয়ে চলার সময় সেনাবাহিনীর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনার সময় বাসটিতে থাকা 17 জন সেনা সদস্য ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রায় 200 ফুট গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে কয়েকজন সেনা নিহত হন। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজন মারা যান। বেশ কয়েকজন সেনা আহত, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্গম পাহাড়ি রাস্তা ও খারাপ আবহাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর একদিনের মাথায় আবার বন্ধ করল জাপান। স্থানীয় সময় বুধবার নিগাতা প্রদেশের কাশিওয়াজাকি কারিওয়াকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 6 নম্বর রিঅ্যাক্টরটি চালু করার সময় নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ন্ত্রণে ব্যাহত কন্ট্রোল রড সংক্রান্ত একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরিচালনকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো জানিয়েছে এই ত্রুটিতে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। রিঅ্যাক্টর স্থিতিশীল রয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রের বাইরে তেজস্ক্রিয়তার কোনো প্রভাব পড়েনি। 2011 সালে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর এই কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ ছিল। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের তাদের ভোট প্রদান করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 15 লাখ প্রবাসী ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। তবে সংযুক্ত আরব আমিরাত থেকে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন মাত্র 38,000 প্রবাসী। কিবরিয়া সাদিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 12 লাখের বেশি বাংলাদেশি বসবাস করলেও আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন মাত্র 38,574 জন। ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসীরা ডাকযোগে ব্যালট পেপার হাতে পেয়েছেন। আগামী 25 জানুয়ারির মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্ধারিত পোস্ট অফিসে ব্যালট জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে বিপুল সংখ্যক প্রবাসীর তুলনায় ভোটার হিসেবে নিবন্ধনের হার খুবই কম। এই জন্য নির্বাচন কমিশনের প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছেন প্রবাসীরা। 11 লক্ষ প্রবাসী এখানে বসবাস করে, যারা সবাই ভোটার, কিন্তু তার মধ্যে মাত্র 38,574 জন প্রবাসী নিবন্ধন করার সুযোগ পেয়েছে। এখানে যে নিবন্ধনের সুযোগ দিয়েছে সেই সময়টা কিন্তু অনেক কম ছিল। আমার মতো অনেক প্রবাসী আছে যারা করতে পারে নাই, তো আমরা এই সুবিধা থেকে আমরা তো বঞ্চিত হইলাম। অনলাইনে নিবন্ধন প্রক্রিয়ার সময় মোবাইল ফোনে সময় মতো ওটিপি না আসায় অনেক প্রবাসী একাধিকবার চেষ্টা করেও নিবন্ধন করতে পারেননি। এছাড়া জাতীয় পরিচয়পত্র না থাকা, তথ্য জটিলতা সহ নানা কারণে ভোটার হতে পারেননি বিপুল সংখ্যক প্রবাসী। অ্যাপ্লিকেশনের যে প্রবলেম সেটা সহজ করা হয় নাই, ভালো করে গাইডলাইন দেওয়া হয় নাই। অনেকেই টেকনিক্যাল ইস্যুর কারণে তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেনি। তবে আশার খবর হলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেলেও সংযুক্ত আরব আমিরাতে এখনও তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রবাসীরা কোনো ধরনের প্রচারণা বা ভোটার প্রভাবিত করার কর্মকাণ্ড থেকেও বিরত রয়েছেন।
যারা সফলভাবে নিবন্ধন করেছেন এবং ব্যালট পেপার পেয়েছেন তাদের অনেকেই ইতিমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে পোস্টাল ব্যালট জমা দিতে বিভিন্ন পোস্ট অফিসে ভিড় করছেন ভোটাররা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালট সংগ্রহ ও ভোট প্রদান সংক্রান্ত নির্দেশনা ইস্যুতে কুয়েতে এক মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এই সভায় পোস্টাল ব্যালট পেতে ভোগান্তির কথা তুলে ধরেন প্রবাসীরা। সব প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। মঈন সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। স্থানীয় সময় মঙ্গলবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান নিশ্চিত করতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পোস্টাল ব্যালট সংগ্রহ, ভোট প্রদান প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হয়। এ সময় প্রবাসীরা পোস্টাল ব্যালট পেতে বিভিন্ন ধরনের ভোগান্তি ও জটিলতার কথা তুলে ধরেন। এরিয়া নিয়ে একটা পোস্ট অফিস করা, ওই পোস্ট অফিসে সবগুলো এরিয়া ভিত্তিক আমাদের পোস্ট বক্স নাম্বার যারা আমাদের ভাড়ানো আছে সেগুলির মধ্যে ওই নাম্বারগুলো দিয়ে দেয় আমাদের, তাহলে আমরা জিনিসটা মানে সহজে জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। আমি তো বললাম ইংলিশে বললাম সবকিছু প্রুফ সেগুলো লিখে দাও, আমি লিখে দিলাম, ম্যাডামকে দিলাম, ম্যাডাম তোমার এখানে আসছে কিন্তু এখানে 2 দিন বস্তা আছে তুমি খুঁজো। আমি 2 দিন বস্তা খুঁজলাম, খোঁজার পর আমি ওখানে পাই নাই। আমরা যে লোকেশন চালু করে ওদের যে রেজিস্ট্রেশন করছি সেম প্লেস অ্যাড্রেসটা এসে গেছে ওদের ইয়ে করতে। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আশ্বাস দেন সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। নিজের ব্যালট পেপারে নিজের ছাড়া অন্যের ভোট দেওয়ার কোন রকম কোনো স্কোপ নাই। এত কষ্ট করে এত ব্যবস্থাপনার মাধ্যমে সরকার পাঠাচ্ছেন আপনাকে ভোট দেওয়ার জন্য, এই ভুলটা আমাদের কোনো না করি। কুয়েত থেকে মোট 35,386 জন প্রবাসী ভোটার হিসেবে আবেদন করেন। এর মধ্যে 35,262 জনের আবেদন অনুমোদিত হয়, যার মধ্যে 524 জন নারী ভোটার রয়েছেন। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। মেলার আয়োজক সংস্থা গিল্ডের পর্দা উঠল ভারতের অন্যতম বৃহত্তম বইমেলা কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা 2026-এর। রীতি মেনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন এবছরের থিম কান্ট্রি আর্জেন্টিনার প্রতিনিধি দল। মেলার আয়োজক সংস্থার গিল্ডের সম্পাদক ও সভাপতির পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। তবে মেলার প্রথম দিনেই বাংলাদেশের প্যাভিলিয়নের খোঁজে এসে বহু পাঠক ফিরে যান। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এবারের কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় বসেছে মোট 1100টি স্টল। এর মধ্যে রয়েছে 21টি দেশের নিজস্ব প্যাভিলিয়ন, পাশাপাশি কলকাতার প্রাচীন ও নবীন বহু প্রকাশনার স্টল। থিম কান্ট্রি আর্জেন্টিনার প্যাভিলিয়ন সেজে উঠেছে নজরকাড়া রং ও আলোয়। রীতি মেনে হাতুড়ি টুকে মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বইয়ের কোনো সীমানা নেই, বই আবেগ, সংস্কৃতি আর বিশ্ব মিলনের মেলায় পরিণত হয়। তিনি আগামী বছর কলকাতা বইমেলার 50তম বর্ষপূর্তির কথাও উল্লেখ করেন। 50তম বইমেলার আগে 50-এর ডাক শুরু হয়ে গেল। বলতে পারেন বইমেলা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি এবং বিশেষ করে এটা বিশ্ব সাহিত্যের বিশ্ব মিলন মেলায় পরিণত হয়। প্রথম দিনেই মেলায় ছিল চোখে পড়ার মতো ভিড়। নতুন বইয়ের সুবাস নিতে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন বই প্রেমীরা। তবে নির্ধারিত স্থানে বাংলাদেশের প্যাভিলিয়ন না থাকায় অনেকের মন খারাপ। সেই সঙ্গে ক্ষোভের কথাও জানিয়েছেন তারা। আমাদের সঙ্গে বাংলাদেশের যে সংস্কৃতি, যে মেলবন্ধন রয়েছে, সেই মেলবন্ধন প্রায় একই রয়েছে। আমার মতো কোটি কোটি মানুষ আছে, বাংলাদেশের স্টল যে এখানে বইমেলাতে হচ্ছে না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। যে পাখির যেমন কোনো সীমান্ত নেই, বাতাসের যেমন কোনো সীমান্ত নেই, বইয়েরও কোনো সীমান্ত থাকা দরকার নেই। 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। গত বছর কলকাতা বইমেলায় 27 লাখ পাঠক 23 কোটি টাকার বই কিনে রেকর্ড গড়েছিলেন। আয়োজকদের আশা এবছর সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবন্ধে প্রথমবারের মতো বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলা অব্যাহত, মস্কোতে আক্রমণের দায় স্বীকার কিয়েভের।
ট্রাম্পের গাজা শান্তি পরিষদে 25টিরও বেশি দেশের যোগদান, বেশিরভাগই মুসলিম দেশ, থাকছে না ফ্রান্স। উপত্যকায় ইসরায়েল হামলার নিহত 4। এবং ইরানকে কখনোই পারমাণবিকভাবে সমৃদ্ধ হতে দেওয়া হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। তেহরানকে হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই, পাল্টা জবাব সেনা প্রধানের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মিসবাহ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।